হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল কেমিস্ট্রি ওয়ার্ল্ড বাংলা। আমরা দ্রবণ চ্যাপ্টারটা পড়ছিলাম এবং লাস্ট ক্লাসে আমরা সম্ভবত রাউল্টের সূত্রটা পড়েছিলাম। তো আজকে সেখান থেকেই শুরু করছি। দেখো, রাউল্টের সূত্র যখন পড়েছিলাম তখন আমরা কি বলেছিলাম, না যদি এরকম একটা কন্টেনার থাকে, একটা বিকার থাকে, যেখানে কি না একটা দ্রাবক রয়েছে আর একটা দ্রাবক রয়েছে, তাই না? সাপোজ ধরলাম এখানে কি রয়েছে, এটা একটা দ্রবণ, যেখানে দ্রাবক যেটা রয়েছে সেটা হচ্ছে এ এবং এই দ্রাবকের মূল ভগ্নাংশ হচ্ছে এক্স, এবং যেটা দ্রাব রয়েছে সেই দ্রাবটা ধরলাম বি এবং এর মূল ভগ্নাংশ কত এক্স। এটা যদি থাকে এবং এই যে দ্রবণটা, এই দ্রবণটা কি যদি বিকারটার উপর একটা ঢাকনা দেওয়া থাকে, তাহলে একটা হচ্ছে ক্লোজ সিস্টেম হয়ে গেল। তাহলে স্বাভাবিকভাবেই এই যে দ্রাবকটা, এই দ্রাবকটাকে বলেছিলাম উদ্ভয়, আর যে দ্রাবটা ছিল সেটাকে বলেছিলাম অনুদ্বয়ী, অর্থাৎ যেটা যেটার বাষ্পায়ন হয় না, যেটা উঠবে না। তাহলে স্বাভাবিকভাবে এখান থেকে এখানে এ প্লাস বি রয়েছে, এবার এর মলিকুল গুলো কি হবে, বাষ্প তৈরি করবে। এখানে এর মলিকুল গুলো কি করবে, বাষ্প তৈরি করবে, কিন্তু বি বাষ্প তৈরি করবে না। তাহলে যদি এ বাষ্প তৈরি করে তাহলে দ্রবণের বাষ্পচাপ কি হবে, না যেহেতু বি কোনো বাষ্প তৈরি করছে না, তাহলে দ্রবণের চাপ ইজ ইকুয়াল টু না এর যে পার্শিয়াল প্রেসার তার সমান হবে, এর আংশিক চাপেরই সমান হবে। কারণ আমরা কি জানি, পি ডালটনের সূত্র অনুসারে পি ইজ ইকুয়াল টু পি এ প্লাস পিবি। এবার বিটা যেহেতু অনুদ্বয়ী, তাহলে স্বাভাবিকভাবে কি পিবির ভ্যালু 0, তার মানে পি ইজ ইকুয়াল টু পি এই হবে। এবার বলেছিলাম যে রাউল্ট কি সূত্র দিয়েছিল, রাউল্ট বলেছিল যে এই যে পি এ সেটা কার সমান হবে, না বলেছে যে দ্রবণটা যদি বিশুদ্ধ অবস্থায় থাকতো, অর্থাৎ দ্রাবটা যদি না থাকতো কোনো কারণে, এই যে দ্রবণটা সেখানে যদি বি না থাকতো, তাহলে শুধুমাত্র এ থাকতো, তবুও তো বাষ্প তৈরি হতো। তখন বাষ্প তৈরি হলে যে বাষ্পচাপটা হতো, সেই বাষ্পচাপ যেটাকে আমরা বলবো পি এ নট ইন্টু এই যে দ্রবণটা, সেই দ্রবণে না এর যে মূল ভগ্নাংশ রয়েছে তার গুণফলের সমান। এটাকেই আমরা কি বলেছিলাম, রাউল্টের সূত্র বলেছিলাম, তাই তো? তাহলে রাউল্টের সূত্র বলতে আমরা কি বুঝেছিলাম, বলেছিলাম যে কি কোনো একটা অনুদ্বায়ী দ্রবণে না উদ্বায়ী দ্রাবকের যে বাষ্পচাপ হবে, সেটা ওই দ্রাবক বিশুদ্ধ অবস্থায় থাকলে যে বাষ্পচাপ দেখাতো এবং ওই দ্রবণের দ্রাবকের যে মূল ভগ্নাংশ তাদের গুণফলের সমান। এটাই কি ছিল, না কোনো অনুদ্বায়ী দ্রবণে কি দ্রাবকের বা উদ্বায়ী পদার্থটির যে আংশিক চাপ বা দ্রবণের যে বাষ্পচাপ সেটা বের করার সূত্র কে দিয়েছেন, রাউল্ট। এবার বলেছি এই যে সিস্টেমটা, এই সিস্টেমটাকে আমরা একটু চেঞ্জ করে দেবো। না এই সিস্টেমটাকে কি করে চেঞ্জ করব, না বলেছি যে দ্রাবটা যেটা রয়েছে না, এই দ্রাবটা অনুদ্বায়ী ছিল, তো এবার এটাকে আমরা অনুদ্বায়ী জায়গা থেকে আমরা এটাকে কি করব, না অনুদ্বায়ী না এটাকেও আমরা উদ্বায়ী করব। তার মানে আমরা এমন একটা সিস্টেম করলাম যেখানে যেটা দ্রাবক রয়েছে সেটা উদ্বায়ী এবং যেটা দ্রাব রয়েছে সেটাও উদ্বায়ী। তাহলে এবার সলিউশনে পি ইজ ইকুয়াল টু অবশ্যই পি এ প্লাস পিবি, কারণ এবার পিও থাকবে পিবিও থাকবে, কারণ এই যে মলিকুল গুলো রয়েছে যেখানে কি এর মলিকুল যেমন বাষ্প তৈরি হবে, বিও যেহেতু উদ্বায়ী তাহলে বি এর মলিকুলও তো বাষ্প তৈরি করবে। তাহলে যেটা বাষ্প হবে এবং এই যে বাষ্পটা সেটা যদি আদর্শ গ্যাসের মতো আচরণ করে, তাহলে সেই যে প্রেসারটা সেটা কি, না এর যে বাষ্পচাপ এবং বি এর জন্য যে বাষ্পচাপ তাদের যোগফলের সমান হবে। তো অ্যাকর্ডিং টু ডালটন পি ইজ ইকুয়াল টু সামেশন অফ পি আই, অর্থাৎ যে কম্পোনেন্ট গুলো রয়েছে কে কে রয়েছে, এ আর বি। এবার রাউল্টের সূত্র অনুসারে এই যে পি আর পিবি সেটা আমাকে আলাদা আলাদা করে বের করতে হবে, যে পি এর ভ্যালু কি হবে এবং পিবির ভ্যালু কি হবে। এবার রাউল্ট কি বলে দিয়েছে, না রাউল্ট বলেছে যে কোনো একটা সলিউশনে না কোনো একটা উপাদানের যে বাষ্পচাপ হবে সেই বাষ্পচাপটার ভ্যালু কি হবে, না পি এ বলেছে সেটা কি, না ওই উপাদানটা যদি কোনো একটা বিশুদ্ধ অবস্থায় থাকে,
অর্থাৎ দ্রবণটার মধ্যে শুধুমাত্র এ থাকতো। তা পি এর ক্ষেত্রে কি হবে, পি এ নট এবং দ্রবণে ওই পদার্থটার মূল ভগ্নাংশ এক্স। আবার একই রকম ভাবে যদি পিবি বের করি তাহলে এটা কি হবে, পিবি নট ইন্টু এক্স, তাই তো? তাহলে আমরা এই জিনিসটা পাবো কি পাবো না? তাহলে আমরা কি পাবো, পি এ ইজ ইকুয়াল টু, এখানে লিখে দিচ্ছি, তাহলে আমরা এখান থেকে পাবো পি এ ইজ ইকুয়াল টু বা পিবি ইজ ইকুয়াল টু পিবি নট ইন্টু এক্স বি, ডাল্টনের সূত্র, রাউল্টের সূত্র অনুসারে। এবং ডাল্টনের সূত্র অনুসারে কি বলছে না, এটা কি, এটা হচ্ছে রাউল্টের সূত্র, রাউল্টের সূত্র। তার জন্য দুজনেই, দ্রাবক এবং দ্রাবক দুজনেই যদি উদ্বায়ী হয় তাহলে তার ক্ষেত্রে পি এর ভ্যালু এটা, পিবির ভ্যালু এটা। এবং এই যে বাষ্পটা তৈরি হবে সেটা যদি কিসের মতো আচরণ করে, সেটা যদি আদর্শ গ্যাসের মতো আচরণ করে তাহলে ডাল্টনের সূত্র অনুসারে, ডাল্টনের সূত্র অনুসারে ডাল্টনের সূত্র অনুসারে আমরা কি বলতে পারি, পি ইজ ইকুয়াল টু পি এ প্লাস পিবি ইজ ইকুয়াল টু, পি এর ভ্যালু হচ্ছে পি এ নট এক্স প্লাস পিবি নট এক্স। এতটুকু আমরা বলতে পারি কিনা? যদি আমরা এই জিনিসটা বলতে পারি তাহলে নেক্সট আমরা কি করব, যদি আমরা এই জিনিসটাকে বলতে পারি তাহলে দেখো, এবার তাহলে জিনিসটা বুঝলাম কি না, রাউটের সূত্র, একটা দ্রবণ নিলাম যেখানে দ্রাবক এবং দ্রাবক উভয় উদ্বায়ী এবং তাদের ক্ষেত্রে তাহলে পি এর ভ্যালু হবে পি এ প্লাস পিবি এবং এটা হবে আলটিমেটলি পি এ নট এক্স এ প্লাস পিবি নট এক্স। ঠিক। আচ্ছা, এবার যদি আমরা একটা গ্রাফ করি, কার গ্রাফ না, বাষ্পচাপ ভার্সেস উপাদানগুলোর সংযুক্তি। কার কার, বাষ্পচাপ, বাষ্পচাপ ওয়াই এক্সিসে লিখলাম বাষ্পচাপ এবং এক্স এক্সিসে লিখলাম সংযুতি। কি লিখবো, সংযুতি। না, কার সংযুতি, উপাদান মৌলগুলোর সংযুতি। আচ্ছা, উপাদান মৌল এখানে কে কে রয়েছে, এ আর বি। তাহলে সাপোজ ধরলাম যে এই যে পয়েন্টটা, এই পয়েন্ট, এখানে কি রয়েছে, a is equal to 0 এবং b is equal to 1, কি মল ফ্র্যাকশন অবশ্যই x a এবং x প্লাস xb is equal to 1 মোল ভগ্নাংশের ক্ষেত্রে, কারণ যে উপাদানগুলো থাকবে সেই উপাদানগুলোর মোল ভগ্নাংশের যোগফল সবসময় এক হবে, একের উপরে তো হতে পারবে না। এবার কোনো কারণে যদি x এর ভ্যালু বের করতে হয় তাহলে 1 মাইনাস x, এবং x এর ভ্যালু 1 কখন হবে, x এর ভ্যালু ইজ ইকুয়াল টু 1 হবে যদি xb শূন্য হয়। আবার x এর ভ্যালু যদি শূন্য হয় তবে xb ইজ ইকুয়াল টু 1 হবে, তাই তো? কারণ x এ যদি 1 হয় তাহলে xb শূন্য হবে, আবার যদি xb 1 হয় তাহলে x এ শূন্য হবে। তাহলে সেখান থেকেই এই যে পয়েন্টটা, এই পয়েন্টটাকে কাজে লাগিয়ে আমি গ্রাফটা এখান থেকে করতে পারি সংযুতিটা, যে এই পয়েন্টে x এর ভ্যালু 0 তখন xb 1। আবার এটাকে সমান 10টা ভাগে, সাপোজ ধরো 10টা ভাগ করলাম, 1 ধরো এটা কি মিডিল, এটা 5, তাহলে 6 7 8 9 10, 5 4 3 2 1, কম হয়ে গেল তাই না, 1 2 3 4 5, 1 2 3 4 5 6 7 8 9, ধরো এই গ্রাফটা করলাম, দেখো তো ঠিক আছে কিনা। তাহলে আমরা যে পয়েন্ট গুলো করলাম, দেখো এই পয়েন্টে আমরা কি বললাম, তাহলে এই পয়েন্টে এক্স এ ইজ ইকুয়াল টু 1 আর এক্স বি ইজ ইকুয়াল টু 0। তাহলে স্বাভাবিকভাবে এখানে এক্স এর ভ্যালু কত, 0.1। যদি সংযোজিতা ধরি, এটা 5, এটা 6, এটা 7, এটা 8, এটা 9। সিমিলারলি যদি আমরা এটাকে ধরি তাহলে এটা কত আসবে,
0.9, কারণ আলটিমেটলি দুটো যোগ করলে তো 1 আসতে হবে। 0.8, 0.7, 0.6, 0.5, 0.4, 0.3, 0.2, 0.1, এটা 0, তাই তো? তাহলে আমরা এটাকে সংযুক্তির হিসাবে দেখাতে পারি। এখানে না লিখে সংযুক্তিটা এখানে লিখলাম। এটা কি লিখতে হয়েছে? উপাদান মৌল সমূহের সংযুক্তি। উপাদান মৌলদের সংযুক্তি। ঠিক মৌল আমরা বলবো না, উপাদান সমূহ বলি। উপাদান সমূহের সংযুক্তি। তাহলে জিনিসটা আরো অ্যাপ্রোপ্রিয়েট হবে। উপাদান সমূহ, এক্স অ্যাক্সিসে কি রাখলাম? উপাদান সমূহের সংযুতি। আর এদিকে কি রাখলাম? বাষ্পচাপ। তাহলে অ্যাকর্ডিং টু ল আমরা কি দেখলাম? যখন x is equal to 0, যদি x is equal to 0 হয় তখন xb is equal to 1, আর যদি xb is equal to 1 হয় তাহলে p is equal to কি হবে? p is equal to x এ 0, তো x এ যদি 0 হয় তাহলে এই গোটা পার্টটা কি হবে? 0, কারণ p a not into x এ তো 0, তাহলে এই গোটা পার্টটা 0। আর xb is equal to যদি 1 হয় তাহলে pb is equal to আমরা কি বলবো? p is equal to only pb not। সিমিলারলি যখন xb is equal to 0 হবে তখন x is equal to 1 হবে এবং p is equal to p হবে, p a not। তাহলে যে দুটো পয়েন্ট পেলাম, একটা হচ্ছে x is equal to 0, যখন x is equal to 0 তখন p is equal to p not। তাহলে x এ 0 কোনটা? এই পয়েন্টে x এ 0। তাহলে এই পয়েন্টে যে বাষ্পচাপটা বেরোবে সেটা অ্যাকচুয়ালি b এর প্রিয়, যখন যদি বি বিশুদ্ধ অবস্থা থাকতো তাহলে তার যে বাষ্পচাপ সেটার কথা বলা হতো। তাহলে আমি সাপোজ ধরে নিলাম এটা হচ্ছে এতটুকু, এটাকে আমরা বলতে পারবো পিভি নট, এই পয়েন্ট। এবং এই এখানে কি কি রয়েছে না? এক্স ইজ ইকুয়াল টু 0, এই যে এক্স ইজ ইকুয়াল টু 0, আর এক্স বি কত? এক্স বি ইজ ইকুয়াল টু 1, তাহলে এক্স বি ইজ ইকুয়াল টু 1। তাহলে এই যে পয়েন্টটা, তাহলে এক্স ইজ ইকুয়াল টু 0 আর এক্স বি ইজ ইকুয়াল টু 1, বুঝতে পারলাম? ঠিক আবার যদি এক্স বি ইজ ইকুয়াল টু 0 হয়, এক্স বি ইজ ইকুয়াল টু 0 এবং এক্স ইজ ইকুয়াল টু 1, এক্স ইজ ইকুয়াল টু 1, এই পয়েন্টে পি এর ভ্যালু কত হবে? পি নট। আমি ওয়াই অ্যাক্সিসটা যদি এদিকে আঁকি তাহলে আমি সাপোজ দিলাম এটাকে বললাম পি এ নট। তাহলে এই পয়েন্টটা বুঝতে পারলাম। তাহলে যখন সংযুতিটা আমার 1 আর 0 হবে, এক্স এ 1 আর বিটা হচ্ছে 0, এক্স বি 0, তখন যে বাষ্পচাপটা হবে সেটা হচ্ছে পি এ নট। এবার তোমরা একটা প্রশ্ন করতে পারবে যে স্যার আপনি এটা এখানে কম লিখলেন, এটা ওয়াই অ্যাক্সিস এর নিচে লিখলেন আর এটা একটু উপরে লিখলেন, কেন লিখলেন? তার কারণ আমি বাষ্পচাপ যেটা বলছি, তার মানে আমি গ্রাফ থেকে এটাই বোঝাতে চেয়েছি যে এ যে উপাদানটা রয়েছে তার বাষ্পচাপ বেশি এবং বি যে উপাদানটা রয়েছে তার বাষ্পচাপ তুলনামূলকভাবে কম। এবার যে উপাদান দুটো নেব এমন তো কোনোদিন হতে পারে না যে দুটো উপাদানেরই বাষ্পচাপ সেম সেম, সেটা পাবে না। কারণ কি? কারোর বাষ্পায়ন বেশি হবে, কারোর বাষ্পায়ন কম হবে, তাই কি না? কেউ বেশি উদ্বায়ী হবে, কেউ কম উদ্বায়ী হবে। যেটা বেশি উদ্বায়ী, এখানে দুটোরই উদ্বায়ী বলেছে, কিন্তু যার উদ্বায়িতা বেশি হবে বা এই দ্রবণের মধ্যে যার অ্যামাউন্ট বেশি থাকবে, সারফেসের যে বেশি থাকবে, সে কি করবে? বেশি বাষ্প তৈরি করবে, তাহলে স্বাভাবিকভাবে তার বাষ্পচাপ বেশি হবে, তাই না? তাহলে আমি বললাম, এখান থেকে বুঝলাম যে এটার তাহলে উদ্বায়িতা বেশি বা এ বেশি পরিমাণে রয়েছে। তাহলে দুটো পয়েন্ট পেলাম। কি কি গ্রাফ? একটা দেখো, আমি এখান থেকে এই একটা পয়েন্ট পেলাম, তাহলে এই যে রেখাটা, আর একটা রেখা পেলাম কি এখান থেকে আমি এতটুকু একটা রেখা পেলাম। দেখো এই যে রেখাটা, এই রেখাটা একটা পিভি নট আর একটা হচ্ছে পিএ নট। তাহলে এই যে রেখাটা, এই এটাকে যদি একটা মার্কিং করি, যে কি মার্কিং করব? সাপোজ ধরো এটাকে বললাম এ, এটাকে এ না, আলাদা আলাদা পয়েন্ট, এখানে এ বি অলরেডি রয়েছে, তাই না? এটাকে কি ধরবো? এম এন ও পি, ঠিক আছে, আলাদা আলাদা। তাহলে যে এম এম ও রেখাটা রয়েছে বা ও এম রেখাটা রয়েছে,
এটা অ্যাকচুয়ালি কি রিপ্রেজেন্ট করবে? এটা অ্যাকচুয়ালি রিপ্রেজেন্ট করবে না এ পি ইজ ইকুয়াল টু পি এ নট ইন্টু এক্স, এই রেখাটাই রিপ্রেজেন্ট করে। কেন না এক্স এর ভ্যালু যখন 1 হলো তখন পি ইজ ইকুয়াল টু পি এ নট, দেখো এটা রয়েছে। আবার এক্স এর ভ্যালু যখন 0 হলো তখন কি হয়ে গেল? পি এর ভ্যালু 0। কারণ যখন এক্স এর ভ্যালু 0 তখন প্রেসার কত হবে? পি এর প্রেসার কত হবে? কারণ এক্স এর ভ্যালু যদি 0 হয়ে যায় তাহলে পি এর প্রেসার কত হবে? 0। কারণ পি এ নট তো একটা ফিক্সড ভ্যালু, কিন্তু এক্স এর ভ্যালু তো 0, তাহলে আলটিমেটলি 0। তাহলে এই যে রেখাটা রয়েছে এটা কার বাষ্পচাপ নির্ভর করবে? না এর আংশিক চাপ। সিমিলার ভাবে যদি আমি এই রেখাটাকে রিপ্রেজেন্ট করি, কোন রেখাটা? না পি এন, তাহলে আমি এখান থেকে বুঝতে পারলাম যে কি ও এম এটা কি রিপ্রেজেন্ট করছে? না ও এম রিপ্রেজেন্ট করছে এর আংশিক চাপ। সিমিলার ভাবে আমরা যদি দেখি পি এন, এই যে এই রেখাটা এটা কি রিপ্রেজেন্ট করবে? বি এর আংশিক চাপ। কারণ কি যে পিবি যদি হয় তাহলে দেখো যখন বি 0 হলো এক্স বির ভ্যালু বি এর যখন মূল পার্সেন্ট 1 তখন তার ভ্যালুটা হচ্ছে কি এতটুকু পিবি নট। আবার যখন বি এর মূল ভগ্নাংশ 0 তখন তার পার্শিয়াল প্রেসার কত হবে? 0। তাহলে এটাকে আমরা লিখতে পারি পিবি ইজ ইকুয়াল টু পিবি নট ইনটু এক্স। তাহলে যেটা আমি থিওরিতে বলেছি সেই জিনিসটাই কি গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন এইভাবে লেখা যায়? দেখো হলো। আচ্ছা এবার তাহলে এই দুটো পয়েন্ট আমরা শিখলাম। এবার বলেছে কোন একটা পয়েন্টে আমাকে যে কোনো একটা পয়েন্ট হতে পারে, সাপোজ আমি বললাম যে এই পয়েন্ট কি না সংগতি, যখন এর ভ্যালু এই যে পয়েন্ট, এই পয়েন্টে বাষ্পচাপ কত হবে? না এই পয়েন্টে বাষ্পচাপ কত হবে সেটা আমরা কি করে বের করবো? তাহলে দেখো এই পয়েন্টটা বাষ্পচাপ কি করে বের করবো? না এই পয়েন্টে যদি বাষ্পচাপ বলে এখান থেকে এতটুকু, তাহলে এই পয়েন্টে বাষ্পচাপ এটা কি? এটা হচ্ছে গিয়ে একটা বাষ্পচাপ। এটা কার রেখা? এটা হচ্ছে এ রেখা। তাহলে এই পয়েন্টে বাষ্পচাপ কত? না এখান থেকে এতটুকু হচ্ছে গিয়ে আমার কার বাষ্পচাপ? না এখান থেকে এতটুকু হচ্ছে গিয়ে আমার কি কার বাষ্পচাপ? এটা হচ্ছে পি এর রেখা, তাহলে এখান থেকে এতটুকু হচ্ছে আমার পি এর বাষ্পচাপ। আবার যদি আমি এখান থেকে এতটুকু ধরি, যে এই পয়েন্টেই বের করছি না, তাহলে এই যে পয়েন্ট, তাহলে এই পয়েন্টে যে এতটুকু রয়েছে এটাকে আমি কি বলবো? এই পয়েন্টটাকে বলবো আমার হচ্ছে পিবি বাষ্পচাপ। কারণ এই রেখাটা কাকে রিপ্রেজেন্ট করছে? পিবি কে। তাহলে এই পয়েন্টে টোটাল দ্রবণের বাষ্পচাপ কত হবে? টোটাল দ্রবণের বাষ্পচাপ মানে কি এতটুকু প্লাস এতটুকু। অর্থাৎ এখানে এই পয়েন্টটাকে যদি আমি আলাদা করে রিপ্রেজেন্ট করি এক্স, এটাকে বলি ওয়াই, এটাকে যদি বলি জেড, তাহলে যদি বলে এই পয়েন্টে বাষ্পচাপ কত, তাহলে এই পয়েন্টে বাষ্পচাপ হচ্ছে এক্স ওয়াই প্লাস ওয়াই জেড। এক্স ওয়াই প্লাস ওয়াই জেড। এবার এই এক্স ওয়াই প্লাস ওয়াই জেড কে কি করে রিপ্রেজেন্ট করবো? এটা তো আমি এখান থেকে বের করলাম। এক্স ওয়াই আর ওয়াই জেড কে সরাসরি বের করার জন্য একটা পদ্ধতি রয়েছে। এই যে পিবি নট পি আর ও রেখা এটাকে যোগ করবে। যদি যোগ করে দাও তাহলে এই পয়েন্টে বাষ্পচাপ হচ্ছে এই যে না এক্স থেকে, এটা আমি আগে যে ধরেছিলাম, ধরো এখান থেকে এতটুকুর যে ডিস্টেন্স হবে, এই যে এই পয়েন্ট এখান থেকে এতটুকুর যা ডিস্টেন্স হবে, যে প্রেসারটা হবে এখান থেকে তুমি এই এক্সিস এর উপরই আঁকো বা এই এক্সিস এর উপরই আঁকো, তাহলে যে ভ্যালুটা আসবে সেটাকে আমরা বলবো দ্রবণের বাষ্পচাপ। আর এই ভ্যালুটা সবসময় কি হবে? না এতটুকু, অর্থাৎ এক্স ওয়াই প্লাস এক্স জেড, এই দুটো যোগ করলে যা ভ্যালু আসবে এটা এতটুকু। অর্থাৎ তুমি দেখো তার মানে আমি যদি বের করি যে এটাকে এক্স ওয়াই জেড আর এখানে কি তুমি কিউ যদি আমরা দিই, ঠিক আছে, বা এটাকে আরেকটু এরকম করে দিই ডাব্লু, এটা এক্স, এটা ওয়াই, এটা যদি আমরা জেড করি তাহলে আমরা কি পাবো? না টোটাল এই পয়েন্টে যে এই সংযোজিত, অর্থাৎ এক্স এর ভ্যালু যখন 0.3 আর এক্স বির ভ্যালু যখন 0.7, তখন বাষ্পচাপ কত হবে? তখন বাষ্পচাপ হবে না ডাব্লু জেড। ডাব্লু জেড এর যে ভ্যালু আসবে, ডাব্লু জেড যে ভ্যালুটা এই পয়েন্টে গিয়ে আমি যদি এখান থেকে চাপ কাটি তাহলে যে ভ্যালুটা আসবে সেটাই হচ্ছে টোটাল বাষ্পচাপ।
এবং এই ভ্যালুটা কি হবে না, দেখো এই যে WZ, তাহলে গ্রাফ থেকে আমি পরিষ্কার বুঝতে পারছি WZ ইজ ইকুয়াল টু, তার মানে কি হবে WX প্লাস WY এর যোগফলের সমান হবে। এটা আমি থিওরিটিক্যালি এভাবে বের করতে পারি। বুঝতে পেরেছি? আচ্ছা, যদি এটা হয় যে এখান থেকে এটাকে যদি যোগ করে দিই, তাহলে আমরা এটা কি বাষ্পচাপের ভ্যালুটা বের করতে পারবো। তাহলে দ্রবণের বাষ্পচাপ কি করে বের করবো, এবং বা যে কোনো একটা পয়েন্টে, সাপোজ ধরো আমি এবার এই পয়েন্টটা ধরলাম, কি উল্টো কথাটা যদি বলি, যে যদি বলি যে আচ্ছা বলতো এই পয়েন্টে যে বাষ্পচাপ, এই পয়েন্টে দ্রবণের যে উপাদানগুলো রয়েছে তার সংযুতি কত, না এই পয়েন্টে যদি সংযুতি বের করতে হয় তাহলে তুমি কি, এটা দ্রবণের বাষ্পচাপ, তো বাষ্পচাপ ভার্সেস দ্রবণের বাষ্পচাপ ভার্সেস যদি সংযুতির গ্রাফ করি, তারা স্বাভাবিকভাবে এই পয়েন্টের উপর যদি আমি গ্রাফ আঁকি তাহলে কি এই পয়েন্টটা আসবে, তাহলে এই পয়েন্টে কি এক্স এ কতটুকু রয়েছে 0.8, আর এক্স বি কতটুকু রয়েছে 0.2, তাহলে আমি এর সংযুতি বের করতে পারবো না, এক্স হচ্ছে 0.8, এক্স বি হচ্ছে 0.2, তাহলে তো সংযুতি বের হয়ে গেল। অর্থাৎ এই যে এম থেকে এই যদি এখানে একটা পয়েন্ট আমরা বের করি, এটাকে যদি আমরা একটা পয়েন্ট নিই, ধরো এটা পয়েন্ট নিলাম আমরা, এটাকে আমরা নিলাম হচ্ছে এস, তাহলে এম এস, এম এস টা কি রিপ্রেজেন্ট করছে না, এম এস টা রিপ্রেজেন্ট করছে এর মোল ভগ্নাংশ যেটা 0.8, আর এন এস এটা কি রিপ্রেজেন্ট করছে, এন এস রিপ্রেজেন্ট করছে বি এর মোল ভগ্নাংশ যেটা 0.2। তাহলে যদি বলি যে এই পয়েন্টে, এখানে যদি এটাকে বলি, যদি বলি টি পয়েন্টে, প্রশ্ন হচ্ছে টি পয়েন্টে দ্রবণের সংযুতি কত, তাহলে টি পয়েন্ট এখান থেকে আমরা বলতে পারবো টি বিন্দুতে দ্রবণের উপাদানগুলির সংযুতি কি হবে, উপাদানগুলির সংযুতি হবে না এক্স ইজ ইকুয়াল টু, এক্স এর সংযুতি কি হবে, এক্স এর সংযুতি হবে এম এস যার ভ্যালু হচ্ছে 0.8, আর এক্স বি এর সংযুতি কত হবে, সবসময় শূন্য থেকে শুরু করবো, যার ভ্যালুটা বের করবো শূন্য থেকে, তাহলে এক্স এর শূন্য কত এখান থেকে, তাহলে এম এস, আর যদি বি বের করি তাহলে বি শূন্য কোথায় রয়েছে এখান থেকে, তাহলে কি হবে না এন এস, তাহলে এন এস এর ভ্যালু কত 0.2, এই সংযুতি বেরিয়ে যাবে। আর যদি বাষ্পচাপ বের করতে বলে তাহলে বাষ্পচাপ কত, এখান থেকে আমি যে কোনো পয়েন্ট করতে পারি, যে এই পয়েন্টে তাহলে বাষ্পচাপ কত, তেমন এখান থেকে এতটুকু হচ্ছে দ্রবণের টোটাল বাষ্পচাপ, একদম ডাইরেক্ট যদি বের করতে চাই। আর যদি ভেঙে ভেঙে বের করতে চাই তবুও সম্ভব, এখান থেকে এতটুকু প্লাস এখান থেকে এতটুকু, এই দুটোকে যোগ করলে আলটিমেটলি এই এতটুকুই বের। বুঝতে পারলাম? এই গেল আমার টোটাল গ্রাফের নেচার। তো বইয়ের মধ্যে আমার এই জায়গাটা দেওয়া নেই, ঠিক আছে, বইয়ের মধ্যে এই জায়গাটা দেওয়া নেই, ডাইরেক্ট এটাই দেওয়া রয়েছে, তো আমি এটা সিম্পলি করে দিচ্ছি, যেহেতু বইয়ে দেওয়া নেই আমি আর এটা করাচ্ছি, ঠিক আছে। তো বইয়ের মধ্যে ওই পার্টটা কিন্তু দেওয়া আছে। বুঝতে পারলাম? তাহলে এটা কি গেল না, এমন একটা দ্রবণ যার দ্রাব এবং দ্রাবক উভয় যদি উৎপাদী হয় তাহলে গ্রাফের নেচারটা কিরকম হবে, ঠিক আছে। আচ্ছা, এখান থেকে আরেকটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন আছে যে রাউল্টের সূত্রটা আসলে হেনরিরই সূত্র, এটাও একটা খুব সুন্দর প্রশ্ন আছে, কিরকম ভাবে এইটা ব্যাখ্যা করা যায় না, দেখো একটা দ্রবণ যেখানে আমরা কি বললাম না এ রয়েছে এবং বি রয়েছে, তাই তো, এবার যদি এটা গ্যাসিয়াস উপাদান হতো, ধরলাম এটা গ্যাস, এটা কি, এটা হচ্ছে গ্যাস, যদি এটা গ্যাসিয়াস উপাদান হয় তাহলে রাউটের সূত্র অনুসারে PA is equal to PA naught into X, তাহলে PA is equal to PA naught into X। এবার এটা যদি একটা গ্যাস, এই দ্রবণের মধ্যে এটা যদি একটা গ্যাসিয়াস উপাদান হলো, তাহলে হেনরির সূত্র কি বলেছে, হেনরির সূত্র তখন সেক্ষেত্রে হেনরির সূত্র বলেছিল হেনরিস ল, হেনরিস ল কি বলেছিল না PA is equal to হেনরির ধ্রুবক H into না এর মোল ভগ্নাংশ, দ্রবণের মধ্যে এর যে মোল ভগ্নাংশ X। তাহলে দেখো রাউল্টের সূত্র যেটা আর হেনরির সূত্র যেটা, এটার মধ্যে যদি দেখি এটাও PA এটাও PA, এটাও X এটাও X, তাহলে এই দুটো সূত্র
কখন এক হয়ে যাবে? যদি না হেনরির ধ্রুবক আর রাউল্টের পি এর নটটাও কি বিশুদ্ধ অবস্থায় এর যে পার্শিয়াল প্রেশার সেটাও কি কনস্ট্যান্ট? তাহলে যদি কোনো কারণে এই হেনরির ধ্রুবক আর বিশুদ্ধ অবস্থায় এর যে আংশিক চাপ সেই দুটো সমান হয়ে যায়, তাহলে কি হয়ে যাবে? হেনরির ধ্রুবক হেনরির সূত্র আর রাউল্টের সূত্র তো একই, দুটো একই সূত্র, খালি আলাদা আলাদা করে বলা। তাহলে যদি বলে যে হেনরির সূত্র রাউল্টের সূত্র হেনরির সূত্রই একটা পরিবর্তিত রূপ, তাহলে কি বলা যাবে না? নিশ্চয়ই বলা যাবে কি যে হেনরির সূত্র এবং রাউল্টের সূত্র একই। যখন কোন কন্ডিশনে? না যখন হেনরির ধ্রুবক আর বিশুদ্ধ অবস্থায় এর যদি উপাদানটা যেটা রয়েছে বা দ্রাবক যেটা রয়েছে বা গ্যাসটা যেটা রয়েছে তার বিশুদ্ধ অবস্থায় যে বাষ্পচাপ সেই ভ্যালুটা যদি সমান হয়ে যায়, তাহলে রাউল্টের সূত্র আর হেনরির সূত্র দুটো সমান। বুঝতে পারলাম? তাহলে আজকের ক্লাস এতটুকুই থাক। নেক্সট ক্লাসে আমরা পড়বো আদর্শ আর অনাদর্শ দ্রবণ।